ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বৃষ্টি পড়তেছে বাইরে। আর আমাদের এই ক্লাস শুরু হলো এর ভিতরে। তো তোমরা যারা এখনো আহ, করো নাই, ক্লাসে ঢুকো নাই, তাদেরকে আমি বলবো যে দ্রুত ক্লাসে অ্যাটেন্ড করো। এর ভিতরে আমি একটু আর আর একটু 1 মিনিট ওয়েট করি, দেখি এর ভিতরে আর কেউ আসে নাকি, কেমন? তো সবাই এর ভিতরে আবিরদের চলে আসছে, তো সবাই ভালো আছো আশা করি। তো আমি প্রথমে বলে রাখি যে আম, এই ক্লাসটা আমার ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করা হচ্ছে। আম, তো যারা ক্লাসে আছো এবং যারা ফেসবুক পেজে, আমার পেজে লাইভ দেখতেছো, এটা ওদের সবাইকে আজকে ক্লাসে স্বাগত। আমরা আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আলোচনা করবো, যেটা হচ্ছে আহ, এটা তোমরা হয়তো অনেকেই আগে জেনেছো। সেটা হচ্ছে সারাংশ সারমর্ম লেখার কৌশল। তো আমরা অনেকেই পরীক্ষার খাতায় সারাংশ সারমর্ম লিখে দিয়ে আসি, কিন্তু কিছু বিষয়, বেসিক কিছু জিনিস না জানা থাকার কারণে আমরা এই সারাংশ সারমর্ম গুলো ভালো করে লিখে দিয়ে আসতে পারি না, ফলে এবারে একটা নাম্বার পাই। এই কারণেই আমার মূলত আজকে এই সারাংশ সারমর্ম লেখার কৌশলটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা খুব গুরুত্ব দিয়ে জিনিসটা দেখবে আশা করি। আর একটা কথা প্রথমে বলে রাখি, তোমাদের এইচএসসি 25 পরীক্ষার্থী তোমরা যারা আছো, তো এই সারাংশ সারমর্ম কখনো পরীক্ষাতে কমন পাবে না। যে তুমি 10টা সারাংশ সারমর্ম মুখস্থ করে গেলা, এখন আহ, আহ, তারপরে তোমরা এটা আবার ওখান থেকে একটা কিছু লিখে দিয়ে আসলা। এটা তোমাদের মনে রাখতে হবে যে এখান থেকে কখনো কোনো প্রশ্ন কমন করবে না। ওকে। তো তাই আমরা সারাংশ সারমর্মটা কিভাবে লিখতে হয় সেই কৌশলটা রপ্ত করার চেষ্টা করব, বাসায় এভাবে প্র্যাকটিস করব। তাহলে আমরা পরীক্ষার হলে খুব সুন্দর করে একটা সারাংশ সারমর্ম লিখে দিয়ে আসতে পারবো। তো প্রথমে আমাদের মাথায় রাখতে হবে সারাংশ কি আর সারমর্ম কি। সারাংশ সারমর্ম দুটোটাই সমার্থক শব্দ, একই অর্থ করে। এবং এখানে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে মূল ভাবটা প্রকাশ করে, আমার অন্তর্নিহিত কি মূল ভাব প্রকাশ করে। এখানে আমাদের অনেক সময় আমরা মনে করি যে সারাংশ সারমর্ম মানে হচ্ছে যে কি, যত বেশি করে লিখে দিয়ে আসতে পারি তত নাম্বার। এটা না। সারাংশ সারমর্ম তুমি কি করবে, অবশ্যই অবশ্যই তোমার মূল ভাবটা লিখতে হবে। তোমার এখানে বাড়তি কোনো কিছু লেখা যাবে না। ওকে। প্রবন্ধের মূল কথা সারাংশ, এবং কবিতার মূল কথা সারমর্ম। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। প্রবন্ধের মূল কথা সারাংশ, কবিতার মূল ভাব কি সারমর্ম। তাই তোমরা যখন পরীক্ষায় সারাংশ বা সারমর্ম লিখবা, তোমাদেরকে যদি দেখা যায় যে একটা গদ্য প্যাসেজ আকারে দিছে, হ্যাঁ, তখন তোমরা এভাবে বুলেট পয়েন্ট দিয়ে
তাহলে কি লিখবা? সারাংশ লিখবা। ওকে, সারাংশ, সারাংশ দিয়ে কোলন দিয়ে, ওকে, তারপর কি লেখা শুরু করব। আর যদি দেয় যে কি কবিতা, একটা কবিতা দিছে, সেটার মূল অর্থ তোমাকে বা মূল ভাবটা লিখতে হবে, তখন সেখানে আমি কি লিখবো? সার মর্ম। ওকে, এই সারমর্ম, এই জিনিসটা না থাকা জানার কারণে অনেকে পরীক্ষাতে কি নাম্বার পাই না। এই যে মনে করো তোমাকে লিখতে বলছে একটা কবিতা দিয়ে, বললো যে এটা কি মূল ভাব লিখো, তুমি ওখানে লিখে দিয়ে আসছো সারাংশ। যে স্যার খাতা কাটবে, তিনি প্রথমে এটা দেখেই না দিয়ে দিবে। এবারটা তো কবিতার মূল ভাব যে সারমর্ম, সেটাই জানে না, এ আর কি লিখছে, তাই না? তো এই যে আমাদের এই ভুলটা যেন না হয়, আমরা যখনই প্রবন্ধের মূল কথা লিখবো তখন লিখবো সারাংশ, আর যখন কবিতার মূল ভাবটা লিখবো তখন লিখবো সেটা সারমর্ম। এখন আসো, আমাদের সারাংশ সারমর্মে আসল লেখাকে কমিয়ে অতি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, একদম অতি সংক্ষিপ্ত আকারে। কোনোভাবে আমি বিস্তারিত ভাবে লেখা যাবে না। অনেক দুঃখজনক ভাবেও সত্যি যে অনেক ছাত্রছাত্রী সারাংশ সারমর্ম পরীক্ষার খাতায় 5 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা, 10 পৃষ্ঠাও লেখে। তারপর বলে দেখি, আরে আমি লিখে দিয়ে আসছি, স্যারে নাম্বার দেয়নি। হ্যাঁ, তুমি ভাই ভালো করে লিখলে, টু দা পয়েন্ট লিখলে, তুমি সব রুলস এন্ড রেগুলেশন মেনে লিখলে, তোমাকে নাম্বার দিবে না কেন? তো এটাই মনে রাখতে হবে, সারাংশ বা সারমর্ম আসল লেখাকে কমিয়ে অতি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়, তাই তোমাকে অতি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, আমার অতি সংক্ষিপ্ত আকারটা কেমন হবে? অতি সংক্ষিপ্ত আকারটা হবে তোমাদের সাধারণত যে ইয়েটা দেয়, প্যাসেজ বা কবিতা অংশটা দিবে, সেটা সর্বোচ্চ তোমরা 3টি বাক্যে, ওকে, সর্বোচ্চ 3টি বাক্যে লিখবে। 3টি বাক্যে লিখতে হবে। হ্যাঁ, তোমরা এর বেশি লেখার চেষ্টা করবে না বা এর কমও লিখবে না। তো যাই দেখ না কেন, তোমরা 3টা বাক্যে পুরো কথাটা, মূল ভাবটা কি বলতে চাইছে সেটা লিখে দিয়ে আসবে। বোঝা গেল? এরপরে থাকে কি, আমার সারাংশ সারমর্ম আহ ইয়ে করার সময় আমাকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমে আমার পদ্ধতিগুলোর যে বিষয়টা মাথায় রাখতে হবে যে মেইন আইডিয়াটা বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। আমার মেইন আইডিয়া মানে কি, আমার এটা কি নিয়ে লিখছে, লেখাটার বিষয়টা কি, এটা কি মনে করো নারী শিক্ষা নিয়ে লিখছে, নাকি নারীর নির্যাতন নিয়ে লিখছে, নাকি নারীর ক্ষমতায়ন নিয়ে লিখছে, নাকি নারীর বিষয়ক একটা কিছু, এটা আমাকে বুঝতে হবে। এটা হচ্ছে আমার আমার প্রথমেই কি মেইন আইডিয়া। যেমন তোমরা সোনার তরী কবিতাটা পড়ছো, সোনার তরী কবিতাটার মূল বিষয় হচ্ছে যে কি, সে জীবনের দর্শন নিয়ে একটা আহ কবি ওখানে কিছু বলতে চেয়েছেন। তো সেটা হচ্ছে আমার মেইন আইডিয়া। এভাবে দেখো, এক বাক্যে আমার মূল কথাটা বলতে হবে। যেমন আমরা সোনার তরী কাব্যটার পুরো কবিতাটার একটা মূল বাক্য যদি আমরা একটা বাক্যে যদি কি সেই জিনিসটা বলতে চাই, তাহলে কি হবে? সেই জিনিসটা হবে যে কি, মানুষ বেঁচে থাকে তার কর্মে। ওকে, কি হবে সেটা? মানুষ বাঁচে তার কর্মে। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এটা হচ্ছে এক বাক্যে আমার মূল কথাটা লেখা। তারপর হচ্ছে মূল লেখার গুরুত্বপূর্ণ অংশগুলো চিহ্নিত করতে হবে। তোমাকে যে প্যাসেজটা দিবে, মনে করে এই প্যাসেজটা দিছে, ঠিক আছে, এভাবে পুরো প্যাসেজটা দিছে, এখানে তোমাকে গুরুত্বপূর্ণ অংশগুলো কি কি সেগুলো এভাবে এভাবে করে প্রশ্নতে মার্ক করে ফেলবা। কেমন? এভাবে মার্ক করে ফেলবা। তারপর হচ্ছে চিহ্নিত অংশগুলো জিস্ট লিখতে হবে। জিস্ট মানে হচ্ছে যে কি, জিস্ট মানে হচ্ছে যে এটা 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 এক জায়গায় জড়ো করবা, ঠিক আছে, এক জায়গায় মনে মনে এগুলো করবা, কল্পনার ইয়েতে এক জায়গায় জড়ো করে, সেটা হচ্ছে কি আমার জিস্ট। তারপর হচ্ছে যে কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে এবং সেই কিওয়ার্ড দিয়ে সারাংশ সারমর্ম লেখা শুরু করতে হবে। কিওয়ার্ড জিনিসটা কি, এটা এখন আমরা একটু আলোচনা করি। আমরা এটা অনেকেই কিওয়ার্ডটা বুঝি না। কিওয়ার্ড মানে হচ্ছে যে তোমাকে যে প্যাসেজটা দিবে, সেই প্যাসেজটাতে আসলে পুরো প্যাসেজটাকে তুমি যদি একটা নামকরণ করতা, তাহলে কি নাম দিতা, সেটা হচ্ছে এই কিওয়ার্ড। ওকে, মনে করো আমি তোমাদেরকে একটা রচনা, একটা কিছু বললাম যে দেশপ্রেম ইমানের অঙ্গ। হ্যাঁ, যে মানুষ দেশকে ভালোবাসে না, সে কি পশুর সমান। হ্যাঁ, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা মহাপাপ। ওকে, তারপরে দেশকে ভালোবাসা প্রত্যেক নাগরিকের কর্তব্য। আমাদের দেখতে হবে দেশ আমাকে কি দিল সেটা মুখ্য নয়, দেশকে আমি কি দিতে পেরেছি সেটাই হচ্ছে আসল। এই যে যে আমি কথাগুলো বললাম, এখানে আমার
আমরা যদি এটাকে একটা নামকরণ করতে চাইতাম একটা প্যাসেজে, নামকরণটা কি দিতাম? ডেফিনেটলি আমরা সেই নামকরণ দিতাম স্বদেশ প্রেম, তাই না? এটাই হচ্ছে আমার কিওয়ার্ড। তো আমাদের পুরো প্যাসেজটা ভিতরে এই দেশপ্রেমের এই কিওয়ার্ড বিষয়টা অনেক সময় লেখা থাকতে পারে, নাও থাকতে পারে। ওকে। তো এই যে যে থাকতে পারে বা নাও থাকতে পারে, আমার যদি থাকে তাহলে সেটাকে আইডেন্টিফাই করব, আর যদি না থাকে সেটা আমরা বুঝে নিব। যেমন দেখো, আমি স্বদেশ প্রেম কথাটা বলি নাই, কিন্তু এখানে আমার মূল বিষয়টা স্বদেশ প্রেমকে ইন্ডিকেট করতেছে, তাই আমার এই কিওয়ার্ডটা দিয়ে আমাকে খুঁজে বের করতে হবে। এবং এই কিওয়ার্ড খুঁজে কিন্তু আবার এরপর আবার আরো কাজ আছে। এই কিওয়ার্ডটা খুঁজে আমাকে এই কিওয়ার্ড দিয়েই আমরা যে যে সারাংশ সারমর্ম লেখার যে প্রথম লাইনটা, প্রথম লাইনের প্রথম শব্দটা সে কিওয়ার্ড হইতে হবে। এটা মনে থাকবে, প্রথম লাইনের প্রথম শব্দটা কি হতে হবে? সে কিওয়ার্ডটা হতে পাবে। যেমন মনে করো, আমি সারাংশ এভাবে লিখলাম, তো এখন যদি আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর সারাংশ আমি লিখবো, তাহলে আমার প্রথমে লিখতে হবে স্বদেশ প্রেম। হুম। স্বদেশ প্রেম প্রত্যেক মানুষের জন্য কি খরচ বা গুরুত্বপূর্ণ। এই যে ভাবে আমি কি করলাম, কিওয়ার্ড দিয়ে, দেখো স্বদেশ প্রেম কিওয়ার্ড ছিল না আমার, কিওয়ার্ড দিয়ে প্রথম লাইনে প্রথম ওয়ার্ডটা দিছে কি, সেই কিওয়ার্ড। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি যে সারাংশ সারমর্ম লেখার যে টেকনিক তোমাদেরকে শেখাচ্ছি, তোমরা এই জিনিস কোনো বইতে, কোনো গাইডে, কোনো শিক্ষকের কাছে পাবে না। একমাত্র আমি যেগুলো আলোচনা করতেছি এটা কোথাও পাবে না। এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এই জিনিস তোমাদেরকে কেউ শেখাবে না কোনোদিন। সবাই শুধু সামারি বলতে শিখাবে, ওই একটা জিনিস ইয়ে করবা, সেটা যা বুঝো তার উপর ভিত্তি করে দু তিনটা লাইন লিখে দিয়ে যাবে। এটা হচ্ছে সারাংশ লেখার নিয়ম। কিন্তু এখানে কিছু আমরা টেকনিক গুলো যদি ফলো করি, এই যে যে টেকনিক গুলো যদি ফলো করি, এটা একটা স্ট্যান্ডার্ড একটা সামারি হবে। আর সামারি কি শুধু আমার এই পরীক্ষা পাশের জন্য দরকার, এটা আমার ব্যক্তি জীবনেও দরকার। ওকে। যেমন মনে করো, তুমি এখন হঠাৎ করে তোমার এলাকায় একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটার জন্য তুমি গেছো একজন কোনো বড় মানুষের কাছে, তাকে, সে মানুষ তো অনেক ব্যস্ত থাকবে, তো তুমি তাকে এত কিছু কি বলতে সময় পাবে? তুমি তার সরাসরি কি করবা? বলবো যে স্যার, আমার এলাকায় এই সমস্যা, আপনি এই সমস্যাটা আপনি এইভাবে সমাধান করতে পারেন, আমাকে দ্রুত এটা একটু সমাধান করে দেন। তুমি কি এখানে বলবা যে না, আমি অমুক এলাকার মানুষ, অমুক এলাকার মানুষ আমার অনেক পছন্দ করে, হ্যাঁ, আপনাকেও অনেক পছন্দ করে, হ্যাঁ, তারা আপনার কথা সব সময় ইয়ে করে, এই সে ব্লা ব্লা ব্লা, এত কিছু শোনার সময় তার নাই। সে সরাসরি তোমাকে কি বলবে? বলবে যে কি সমস্যা বলো। তা আমাদের এই কিওয়ার্ড বা সামারি এই কারণেই জানা থাকা দরকার। এখন আসো, যেসব জিনিস আমরা এই সারাংশ বা সারমর্ম লিখতে গিয়ে কি করব, বর্জন করব, বাদ দিব, ঠিক আছে? প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে সারাংশ সারমর্ম লেখার সময় লেখার দিকে তাকানো যাবে না। তুমি যে লেখাটা লিখতেছো সেই লেখার দিকে তুমি দ্বিতীয়বার বারবার যদি তাকাইতে থাকো, তাহলে মনের অজান্তে সারাংশ তুমি কপি করে ফেলবে। এই কারণে তুমি কখনোই এই সারাংশ সারমর্মের দিকে তাকাবে না। কারণ মানুষের মন একটা ভিন্ন সে মনের অজান্তেই অনুকরণ করে, কপি করে, ঠিক আছে? এই কারণে তোমাকে প্রথমে করতে হবে যে কি, যে সারাংশ বা যে প্যাসেজটা বা যে কবিতার ইয়েটা দিবে, তুমি সেটা আগে ভালো করে পড়ে নিবে। ভালো করে পড়ে যা মনে আছে তার উপরে ভিত্তি করে তুমি কি লেখাটা শুরু করবা, ওই দিকে তাকাবা না। এরপর হচ্ছে যে সেটাই লেখো যা মনে আছে। তোমার মনে হইতে পারে "আরে, আমি তো সব ভুলে গেছি, এটা যেন কি ছিল, ওইটা যেন কি ছিল, এটা যেন কি হবে", এভাবে একটা ইয়ে হতে পারে। কোনো দরকার নাই, তোমার যা মনে আছে তার উপর ভিত্তি করে তোমাকে ঠিক লেখা লিখতে হবে। এরপর হচ্ছে যে সারাংশ সারমর্ম নিজের ভাষায় লিখতে হবে, সম্পূর্ণরূপে নিজের ভাষায়। এখন নিজের ভাষায় মানে, এখন তোমার ভাষা যদি ঢাকাইয়া হয়, তুমি আবার ঢাকায় ভাষায় লিখবা না। আবার তোমার ভাষা যদি চিটাগংইয়ান হয়, তাহলে চিটাঙ্গা ভাষায় লিখবা না। নিজের ভাষা মানে হচ্ছে স্বাভাবিকভাবে তুমি লিখতে গেলে যে শব্দগুলো আসবে, যে বাক্যটা আসবে, সেটাই তুমি লিখবা। এখানে আরেকজনকে অনুকরণ করে, আরেকজনের মতো কপি করে কোনো লেখার দরকার নেই। স্বাভাবিকভাবে যেভাবে আসতেছে সেভাবেই তুমি লিখবে বাক্যটা, কেমন? এটাই হচ্ছে নিজের ভাষায় লেখা। এখন আসো, লেখা শেষ হলে তারপর কি করবা? যা লিখছো এটা আবার তুমি কি করবা, তোমাকে যে প্যাসেজটা দিবে সেই প্যাসেজটার সাথে আবার মিলিয়ে দেখবা যে কি এটার সাথে আমার কোনো জিনিস অমিল হচ্ছে কিনা, বাদ পড়ছে কিনা, বা আমি কোনো জিনিস কি এখান থেকে ইয়ে করতে পারি কিনা।
হ্যাঁ, বা আমি এখানে বাড়তি কিছু লিখছি কিনা, বা আমি এখানে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়ে গেছে কিনা, তখন তুমি মূল লেখাটা শেষ করে তুমি আবার ওই তোমার যে প্যাসেজ বা কবিতাংশটা দিবে সেটার সাথে তুমি কি একবার রিচেক করে নিবা। এখন আসো, নিজস্ব কোনো কি আহ আহ, ইয়া এখানে দেয়া যাবে না, নিজস্ব কোনো কি মত এখানে দেয়া যাবে না। তুমি যেমন তুই যদি বলো যে এই প্যাসেজটা অনেক ভালো হয়েছে, এই প্যাসেজটা আমার ইয়ে করতে পারলে খুবই ভালো হইতো, এরকম করে কোনো নিজস্ব মতামত দেয়া যাবে না। এখানে সব ধরনের ইনফরমেশন আসে নাই, এই যে এরকম কথা কিছু বলা যাবে না। যা দিছে তার উপর ভিত্তি করে তোমাকে লিখতে হবে। এরপর আবার একটা জিনিস হচ্ছে যে এমনকি এটা প্রশংসাও করা যাবে না। প্রশংসা মানে কি, এইটা অনেক ভালো একটা লেখা হয়েছে, এরকম লেখা সচরাচর পাওয়া যায় না, এরকমই কিছু করে না। তোমাকে জাস্ট নিরপেক্ষ ভাবে এটা প্রশংসাও করবা না, সমালোচনা করবা না, যা আছে তার উপর ভিত্তি করে লিখবা। এবং আবার একটা জিনিস তোমরা বেশিরভাগ করো যে কি, এই জিনিসটা করা যাবে না যে কি, এই গদ্যে পদ্যে লেখা আছে যে, হুম, এই গদ্যে পদ্যে কি লেখা আছে যে, এরকম করে করে তোমরা কি করো বলো। তো তখন এই যে যখন এরকম করে যখন মনে হয় যে কি, তোমরা যখন লিখো তখন যে স্যাররা খাতা কাটে তাদের কাছে মনে হয় যে কি, গন্ধ, মানে আরে পোলা মানে বিরক্ত হয়। আর এই গদ্য পদ্যে কি লেখা আছে সেটাই তো তোরে বুঝাইতে বলছে, তোরা আবার এখানে গদ্য পদ্যে আবার লেখা আছে যে এই কথাটা কেন বলা দরকার? তারা কি তোমার সাথে কম বুঝে? এই জন্য এই জাতীয় লেখা লেখা যাবে না, তোমরা সরাসরি সারাংশ বা সারমর্ম এভাবে লিখবা। ঠিক আছে? লিখে একদম কিওয়ার্ড দিয়ে, যেমন ওই যে আমি কি বলছিলাম, স্বদেশ প্রেম, স্বদেশ প্রেম একটা প্রত্যেক নাগরিকের জন্য অবশ্য কর্তব্য, এভাবে করে আমার সরাসরি লেখা শুরু করতে হবে। এখন আসো তাহলে, আমাদের ফর্মুলা হচ্ছে কিওয়ার্ড, কর্তা, কর্মপদ এবং ক্রিয়া। ওই যে দেখো, আমরা আমাদের কর্তা, কর্মপদ, ক্রিয়া এগুলো আমরা তো আগের ক্লাস আলোচনা করেছি। কর্তা কি, কর্মপদ কি, ক্রিয়া কি। আমরা যে সেন্টেন্স, যে আমাদের রেগুলার যে সেন্টেন্স স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী তোমরা এখানে লেখার চেষ্টা করবে। এভাবে যখন তুমি লিখবা তখন জিনিসটা কেমন হবে, স্যারদের কাছে মনে হবে বাহ, কি দারুণ লাগছে, তাই না? এরকম করে মনে হবে। তো তাহলে তোমরা এভাবে করে তোমরা কি করবে, তোমাদের বইতে বিগত কয়েকটা বোর্ড কোশ্চেন বা একটা বোর্ড কোশ্চেনের যত সারাংশ সারমর্ম দেয়া আছে ওগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে এবং লেখার চেষ্টা করবে। লেখার পরে তারপরে তোমরা সেটা কি করবে, এই তোমার ওটা কি বলে, উত্তরের সাথে মিলিয়ে দেখবে। তবে একটা জিনিস মাথায় রাখবা যে কি, আমি এখানে যে কিওয়ার্ডের কথা বলছি, আমি যে জিনিসগুলা বাদ দিতে বলছি, যে জিনিসগুলা ব্যাপারে সতর্ক থাকতে বলছি, এরকম করে কোনো বইতে কোথাও লেখা নাই। তো তোমরা এখানে বইয়ের যে আনসার দিছে সেটা দেখে তোমরা কি আশাহত হয়েও না। তবে শুধু একটা জিনিস মনে রাখবে, সারাংশ সারমর্ম যে প্যাসেজ বা ইয়ে থাকবে সেটা যেন হুবহু কপি পেস্ট না হয়। ওকে, তুমি দুই একটা শব্দ নিতে পারো, হ্যাঁ, কিন্তু হুবহু লাইন কপি করা যাবে না। এরপরে বাকি এই নিয়মগুলো মনে রেখে এগুলো অনুযায়ী তোমরা যদি লেখো তাহলে খুবই ভালো হয়। একটু বাসায় প্র্যাকটিস করলে আরো ভালো হয়। শুধু এই একটা ক্লাস করলে এটা মাথায় রাখবা, তারপর এটার উপর ভিত্তি করে তুমি লিখতে যাবা, এটা আবার করতে যেও না। তো যা পারো বুঝে শুনে সেভাবে আমার কি লিখে আসতে হবে। তো এই হচ্ছে আজকে সারাংশ সারমর্ম নিয়ে আমাদের আলোচনা। তো তোমরা যারা এই ভিডিও দেখতেছো তাদের সবাইকে বলবো, এটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করবা।